শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 59। রাতের নিস্তব্ধতা ভেদ করে খোলা কাউচের ভেতর থেকে ভেসে আসে কোনো পাখির আওয়াজ। ইয়ানা নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করে পিটপিট করে চোখ খুলে তাকায়। মস্তিষ্ক এখনও অন্য এক জগতে বাস করছে। শরীরে ঠান্ডা কিছু অনুভব হতেই নিজের হুঁশে আসে। আচমকা চোখ তুলে তাকায় চারদিকে। নিজেকে বাথরুমের পানিতে বাঁধা অবস্থায় দেখে শিউরে উঠে। এরপর সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকায়, যে একটা বেল্ট নিজের হাতে পেঁচাচ্ছে। চোখে গম্ভীরতা আর মুখে রাগ স্পষ্ট। ইয়ানা শুকনো ধোক গিলে কোমরে পোড়া জায়গায় ব্যথায় জ্বালা করা শুরু করে দেয়। টানা 4 ঘণ্টা অজ্ঞান থাকায় ব্যথাটা অনুভব করতে পারেনি। এখন ঠান্ডা পানির স্পর্শে জ্বালা করছে। ইয়ানা ভীতু চোখে অগ্নির শান্ত মুখটার দিকে তাকায়। শান্ত থাকা মানে ঝড়ের পূর্বাভাস। ইয়ানা কাপা গলায় বলে, ঠান্ডা লাগছে প্রচণ্ড। জ্বলন্ত আগুনে দিয়ে আসুক। ইয়ানা পিটপিট করে তাকায়। অগ্নি নিচ থেকে মাথা তুলে ইয়ানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কিভাবে গিয়েছিলে ওইখানে? ইয়ানা ভয়ে শুকনো ধোক গিলে। ইয়ানাকে ভয় পেতে দেখে অগ্নি হাতে থাকা বেলটা শব্দ করে দেয়ালে আঘাত করে হুঙ্কার ছেড়ে বলে, ন্যাকামি করবে না আমার সামনে। কিভাবে গিয়েছিলে টর্চার সেলে? অগ্নির ধমকে রাতের নিস্তব্ধ দেয়াল শা শা করে উঠে। ইয়ানা কাঁপছে ভয়ে। আপনার গাড়ির ব্যাক সিটের নিচে বসে গিয়েছিলাম। তোমার স্পর্ধা আর সাহস আমাকে অবাকতার চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। মেরে ফেলে দেই। মরার পাখা গজাইছে। মাটির নিচে চাপা পড়তে চাও? রক্ষিতার ড্রেস কেন পরেছিলে? আমার কাপড় পরা থাকলে সবাই চিনে ফেলত। তাই একজন রক্ষিতার কাপড় পরেছিলাম। বিশ্বাস করুন আমি সব কিছু দেখেই চলে আসতাম। অন্য কিছু করার ইচ্ছে ছিল না। কিভাবে আসতে? অগ্নি ঠান্ডা আর ভয়ঙ্কর কণ্ঠ। ইয়ানা কিছুক্ষণ ভেবে বলে, আপনার গাড়ি দিয়ে চলে আসতাম পুনরায়। অগ্নি বসা থেকে উঠে ইয়ানার গাল শক্ত করে চেপে ধরে দাঁত কিরমিরিয়ে উঠে। টর্চার সেলে ঢুকা যতটা সহজ সেখান থেকে বের হওয়া ঠিক ততটা বিপদজনক। ভিতর থেকে বের হলে প্রত্যেককে চেক করা হয়। তোমার মনে হয় তুমি এর সহজে বের হতে পারতে? মেরে ফেলে দিত না রাবিশ। ইয়ানা গালের ব্যথা উপেক্ষা করে শ্বাস টেনে বলে, আপনি ছিলেন তো পাশে। যেখানে আপনি আছেন সেখানে ভয় কিসের অগ্নি চৌধুরী? আপনি ছিলেন বলেই সাহস করে গিয়েছিলাম। যদি আপনি না থাকতেন তাহলে সেই নিষিদ্ধ জায়গায় ইয়ানার ছায়া ও কোনোদিন পড়ত না। আপনার জন্য ওই তো আমার এত সাহস এত যুদ্ধ। ইয়ানার সরল উত্তরে অগ্নির কপালের ভাঁজ সমান হয়ে পড়ে। ইয়ানাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে বসে। এই মেয়ের ভিতরে এক আলাদা শক্তি আছে। মাত্র কয়েকটা বাক্যে সব রাগ কোথায় হারিয়ে গেল। ঘৃণা করো তারপরও এত বিশ্বাস। ঘৃণা আমার সাময়িক দৃষ্টি, কিন্তু পুরুষটা তো আমার ভালোবাসা। অগ্নি চাপা হাসে। হাতের বেল্টটা এক পাশে রেখে সেদিকে তাকিয়ে বলে, ভেবেছিলাম এই বেল্ট দিয়ে তোমাকে রক্তাক্ত করব, কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত করলে। ইয়ানা চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। অগ্নি উঠে এসে ইয়ানার হাতের বাঁধন খুলে দেয়। এরপর পানি থেকে তুলে এনে গায়ে তোয়ালে পেঁচিয়ে দেয়। ইয়ানা ঠান্ডা পানিতে ভেতরে কাঁপছিল, কিন্তু এখন পানি থেকে উঠে আসার কারণে অসম্ভব রকমের কাঁপতে থাকে। প্রায় 3 ঘণ্টা ঠান্ডা পানিতে থাকার কারণে যেন রক্তগুলো বরফ হয়ে গিয়েছে। ইয়ানার অস্বাভাবিক কাঁপুনিতে অগ্নি চিন্তিত হয়ে পড়ে। পরনের কাপড়টা চেঞ্জ করিয়ে দিয়ে বিছানায় গরম কাপড় দিয়ে শুইয়ে দেয়, কিন্তু শরীরের কাঁপুনি কিছুতেই কমছে না। অগ্নি হাতে একটা মলম নিয়ে ইয়ানার পাশে বসে। এরপর ইয়ানার শার্ট উন্মুক্ত করে সিগারেটের ছেঁকা দেওয়া স্থানে মলম লাগিয়ে দেয়। জায়গাটা কেমন কালচে হয়ে গিয়েছে। কালো চামড়ার চারপাশে কেমন লাল আকার ধারণ করে। ইয়ানা ব্যথা চোখ বুজে ফেললে অগ্নি সেখানে ফু দিয়ে বলে, এত অবাধ্য কেন হও আমার? এমনভাবে কেন রাগিয়ে দাও যে রাগ আমি কন্ট্রোল করতে পারি না? রক্ষিতার পোশাক পরেছ, তখন যদি জ্ঞান না হারাতে তাহলে হয়তো মাটির নিচে পুঁতে দিয়ে আসতাম। বেঁচে গেলে আজকের মত। ইয়ানার পুরো শরীর হালকা গরম হয়ে ওঠে।
কিন্তু ঠান্ডার কারণে অনুভব করতে পারছে না। ঠান্ডায় কাঁপছে অসম্ভবভাবে। কথা বলতে পারছে না। অগ্নি ইয়ানার দিকে এক পলক তাকিয়ে নিজের শরীরের শার্টটা খুলে ফেলে। এরপর উন্মুক্ত শরীর নিয়ে ইয়ানার সাথে কম্বলের নিচে ঢুকে যায়। ইয়ানার পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। অগ্নির শরীরের উষ্ণতা পেয়ে তাকে ভালোভাবে আঁকড়ে ধরে। অগ্নি ইয়ানাকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। অনেক সময় কারোর শরীরের উষ্ণতায় শরীর গরম হয়ে আসে। প্রায় অনেকক্ষণ পর ইয়ানা স্বাভাবিক হয়ে পড়ে। অগ্নি ইয়ানার গলায় চুমু খেয়ে বলে, ভালো লাগছে এখন? ইয়ানার মিহি আওয়াজ, হুম। কিন্তু আমার ভালো লাগছে না। কেন? জানি না, কেমন অস্বস্তি লাগছে। শরীর খারাপ লাগছে। হ্যাঁ, প্রচুর। তাহলে ছাড়ুন আমাকে আর মেডিসিন নিন। অগ্নি ইয়ানাকে নিজের সাথে আরও চেপে ধরে বলে, মেডিসিন আমার সাথেই আছে। কন্ট্রোল হারা হয়ে পড়েছি জান। চাই এখন তোমাকে। ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। অগ্নির বুক থেকে সরে আসতে নিলে আরও বাজেভাবে আবদ্ধ হয়ে যায়। অগ্নি চোখের পলকে এক ঝাটকায় ইয়ানাকে বুক থেকে সরিয়ে তার হাত দুইটা চেপে ধরে। ইয়ানা বোকার মতো নিজের হাত দুইটার দিকে তাকিয়ে অগ্নির দিকে তাকায়, যে এই মুহূর্তে তার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। ইয়ানা কাঁদো হয়ে বলে, না প্লিজ। অগ্নির সরল উত্তর, হ্যাঁ প্লিজ। ইয়ানাকে আর কিছু বলতে না দিয়ে অগ্নি তার ঠোঁট দুটি আঁকড়ে ধরে। ইয়ানা ছটফটিয়ে উঠে। অগ্নির হাতের অবাধ্য বিচরণে সিটিয়ে যায়। অগ্নি এক হাতে লাইট অফ করে দেয়। অন্ধকার হয়ে পড়ে পুরো রুম। রাতের শাঁ আওয়াজের সাথে মিলিত হয় দুইজনের উষ্ণ নিঃশ্বাস। আরু, শুন, কাল থেকে আমি আর ভার্সিটিতে আসব না। আরু অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে বলে, কিন্তু কেন? মীরা মুচকি হেসে বলে, এই সপ্তাহে চলে যাচ্ছি। টিকিট কাটা হয়ে গিয়েছে আমার। আর আমার শ্বশুরি নিজেই টিকিট কেটে রেখেছেন। আমি জানতাম না, কাল জানতে পেরেছি। আরু, পাগল হয়ে গিয়েছিস মীরা? তুই ভাইয়াকে রেখে চলে যাবি? মীরা হেসে বলে, উনিও যাচ্ছেন আমার সাথে। আরু ভ্রু নাচিয়ে বলে, অরিত ভাইয়া জানে? মীরা, না। আমিও জানতাম না, রাতে আমাকে আম্মু জানিয়েছে। উনার পড়াশোনার জন্য নাকি এই মাসেই ইউকেতে যেতে চেয়েছিলেন। আম্মু কৌশলে কানাডায় পাঠাচ্ছে। আরু, সিরিয়াসলি মীরা, শিখা চৌধুরীর মতো শাশুড়ি পেতে ভাগ্য প্রয়োজন। আজকালকার শাশুড়িরা তো শুধু ছেলে আর ছেলের বউয়ের পিছনে লেগে থাকে। কিন্তু উনি চেষ্টা করছে তোদের সম্পর্কটা সঠিক করতে। আমিও এমন শাশুড়ি চাই। মীরা, পেয়ে যাবি। আরু, সত্যি বলছিস? মীরা, ভাগ্য যদি ভালো হয়। আরু আনমনে হাসে। ইদানিং তার মধ্যে এইসব ফিলিংস কাজ করছে বেশি। মীরা, লাস্ট বার প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে চাই। স্যার নিশ্চয় নিজের কক্ষেই আছেন। আরু, হয়তো। চল দেখে আসি। মীরা আর আরু একসাথে প্রিন্সিপাল স্যারের কক্ষের উদ্দেশ্যে যায়। কিছুক্ষণ এগিয়ে হুট করে থমকে যায় কোনো এক দৃশ্য দেখে। মীরার পায়ের নিচ থেকে যেন মাটি ফাঁক হয়ে গিয়েছে। বুকের মাঝে পাহাড় ধসে পড়েছে। মীরাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরু কপাল কুঁচকে সামনে তাকাতেই কপালের ভাঁজ সমান হয়ে যায়। অস্ফুর্ত আওয়াজে বলেন, অরিত ভাইয়া। আরু মীরার অবস্থা দেখে মেকি হাসি দিয়ে বলে, আরু, এমন কিছুই নয়। আমরা হয়তো ভুল দেখছি। অনেক সময় পিছনের জিনিস সত্যি হয় না। মীরা চোখের পানি মুছে শক্ত গলায় বলে, চল এখান থেকে। পিছনের জিনিস হয়তো সত্যি হয় না, কিন্তু চোখ দিয়ে দেখা নোংরামো সত্য হয় আরু। আর এখন যেটা দেখছি সেটাও সত্যি। আর এখানে তো প্রকাশ্যে নোংরামো হচ্ছে। বাস্তব আর অবাস্তব ফারাক করার ক্ষমতা আমার আছে। মীরা কথাগুলো উচ্চ আওয়াজে বলে উঠে। মীরার কণ্ঠস্বর দরজা পেরিয়ে রুমের প্রতিটি মানুষের কানে গিয়ে পৌঁছায়। জিসান সহ বাকিরা সবাই তাকায়। অরিদ মেয়েটিকে সামনে রেখেই হুট করে পিছনে ফিরে। মীরার কথাগুলো কারোর ওই বোধগম্য হচ্ছে না। তবে সিমির বুঝতে বাকি নেই এখানে ভুল বুঝাবুঝি হয়েছে। সব বন্ধুরা ছোট একটা বল নিয়ে খেলছিল।
অরিদের হাত থেকে হঠাৎ মেয়েটার চোখে গিয়ে বলটা পড়ে। মেয়েটা ব্যথায় চিল্লিয়ে উঠলে তাকে মেডিসিন আর ঠান্ডা বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা করছিল। আর মীরা হয়তো অরিদকে পিছন থেকে মেয়েটার সাথে এত ঘনিষ্ঠ হতে দেখে ভুল বুঝেছে। সিমি নিঃশ্বাস ছেড়ে মীরার উদ্দেশ্যে বলে, মীরা, ভুল বুঝেছ। তেমন কিছুই নয়। মেয়েটা ব্যথা পেয়েছে তাই। মীরা সিমিকে বলতে না দিয়ে অরিদকে বলে, অরিদ চৌধুরী, অভিনন্দন। অরিদ ভ্রু কুঁচকে মেয়েটার থেকে সরে এসে মীরাকে কিছু বলতে যাবে, তার আগেই মীরা এখানে থেকে প্রস্থান করে। অরিদ অবাক হয়ে বলে, তোমার ফ্রেন্ড সব কিছু এত বেশি বুঝে কেন বলো তো? ভালোভাবে না দেখেই মনমতো ভেবে নিয়েছে। আরু, মীরা যা ভাবছে আমিও তো তাই ভাবছি ভাইয়া। মনে হয়েছিল আপনি আপুটাকে চেয়ে চুমু খাচ্ছিলেন। ট্রাস্ট মি ভাইয়া, আমার দোষ নেই। পিছন থেকে ঠিক এমন ওই বুঝা গিয়েছে। ভাইয়া, সত্যি এমন কিছু হয়নি তো? অরিদ, পাগল হয়ে গিয়েছ আরু। যাই হোক সিমি, তুই অহনাকে দেখে রাখিস। খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যা। এইটা চোখ, নরম জিনিস। অল্পতে চিকিৎসা করানো ভালো। আমি একটু আসছি। জিসান, বলছিলাম কি ভাই, ঘরের সিংহ খেপেছে। ঠান্ডা করা একটু বেশিই মুশকিল হয়ে পড়বে। তোর জন্য কষ্টকর শুভ কামনা রইল। অরিদ কঠমর চোখে জিসানের দিকে তাকিয়ে চলে যায়। মীরা গাড়ি থেকে নেমে ভিলাতে এসে রুমে নিজের প্রয়োজনীয় কিছু কাগজ নিয়ে রুম থেকে বের হতে নিবে, তার আগেই অরিদ ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অরিদকে দেখে মীরা ঘৃণায় চোখ সরিয়ে নেয়। অরিদ মীরার দিকে এগিয়ে এসে বলে, মীরা, যা ভাবছ সব ভুল। মীরা নিচের দিকে তাকিয়ে বলে, যেতে দিন আমাকে। দরজা কেন লাগিয়েছেন আপনি? অরিদ, কোথায় যাবে তুমি? আর তোমার হাতে এইসব কি? মীরা উত্তর দিতে রুচিতে বাঁধছে। তারপর ও বলছি, চিন্তা করবেন না, আর কোনোদিন আপনার জীবনে কাটা হয়ে আসব না। আলহামদুলিল্লাহ, আগামী সোমবার আমার ফ্লাইট। আর মাত্র 5 দিন সময় আছে। চলে যাচ্ছি আপনার জীবন থেকে। অরিদ অবাক হয়ে বলে, ফ্লাইট? আমার থেকে অনুমতি না নিয়ে টিকিট কাটলে? কার থেকে অনুমতি নিয়েছ তুমি? মীরা মুচকি হেসে বলে, যাদের থেকে নেওয়ার সবার থেকেই নিয়েছি। আপনার বাবা মা, আমার বাবা মা সবাই জানে। ইভেন আমি অনেক আগেই চলে যেতাম। আজকের দিনের সাক্ষী হব বলে যেতে পারিনি। অরিদ, সবার থেকে নিয়েছ অথচ আমি জানলাম না? মীরা, আপনাকে কেন জানাতে যাব? কে হন আপনি? আমার অরিদ চৌধুরী। অরিদ দাঁত কিরমিরিয়ে উঠে। মীরার 2 বাহু চেপে ধরে বলেন, লিগ্যালি হাজবেন্ড। মীরা উচ্চ আওয়াজে হেসে উঠে, আপনি আমার হাজবেন্ড? সেই হাজবেন্ড যে প্রথম থেকেই আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে আসছে। জাস্ট একটা থাপ্পড় দেওয়াতে বদ্ধ রুমে আটকে রেখেছিলেন। আর সেই কারণে ওই দিন আমার গায়ে কলঙ্কের দাগ লাগল। ছেলে নিয়ে রাত কাটায় সেটাও শুনতে হলো। বিয়ে হলো আমাদের। বিয়ের প্রথম দিনেই ঘুমন্ত আমিটার উপর ঠান্ডা পানি ঢেলে দিলেন। এরপর সব কিছু নিয়ে আমাকে অপমান, ছোট করা। বাধ্য হয়ে শুধু আপনি নয়, আমিও কবুল বলেছিলাম। কলঙ্ক নিয়ে বাঁচার থেকে আপনার মতো অসভ্যের সাথে থাকাটা অধিক ভালো ভেবেছিলাম। কিন্তু ভুল ছিলাম আমি। একবার ও জানতে চেয়েছেন সেই দিন রাতে কেন আমি একটা ভয় পেয়েছিলাম, কেন আমি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কখনো জানতে চেয়েছেন আপনার করা অপমানগুলো আমার কেমন লাগে? জানতে চেয়েছেন এত মানুষের কুটু কথা শুনে আমার মনের ভিতর দিয়ে কি বয়ে গিয়েছে? সব বাদ দিয়েছি অরিদ চৌধুরী। আপনাকে ধীরে ধীরে মনের ভিতরে জায়গা দেওয়ার চেষ্টা করে গিয়েছি দিনের পর দিন। একসময় সফল হয়ে অজান্তেই ভালোবেসে ফেললাম। ঝগড়া মারামারি করে আপনার সাথে বাস করতে চেয়েছিলাম। কিন্তু আপনি আমাকে ঠকালেন। লোকে ঠিক ওই বলে, প্রথম ভালোবাসা সবসময় ভুল হয়। আমিও ভুল মানুষকে ভালোবেসে ভুল করলাম। মীরা এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরিদের সামনে দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। অরিদ স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে। মীরাকে আটকানোর কথা সে ভুলে যায়। সত্যি তো সে মীরাকে কখনো জিজ্ঞাসা করেছে এইসব নিয়ে? তাহলে এখন হাজবেন্ড দাবি করছে কোনো অধিকারে? মাথায় ঘুরপাক খাচ্ছে মীরার বলা প্রতিটি কথা। আমিও ভুল মানুষকে ভালোবেসে ভুল করলাম। মীরার লাস্ট বলা বাক্যটা অরিদের প্রতিটি রক্তবিন্দু কাঁপিয়ে তুলছিল। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানে। ঠোঁটের কোণে খেলে যায় এক বাঁকা হাসি। রুয়ানা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রাতের তারা দেখছিল। হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করে সামান্য ভয় পেয়ে যায়। কিন্তু ব্যক্তিটাকে দেখে সামান্য হাসে। এত রাতে কি করছো এখানে? তারা গণনা করছিলাম। যখন একদম ছোট ছিলাম তখন দাদি বলেছিল কেউ মারা গেলে তারা হয়ে যায়। সেই বাচ্চামো দিয়েই আব্বু আম্মুকে খুঁজছিলাম। খুব মিস করো তাদের?
যার কোনো অনুমান নেই। ইউভি আলতো হাসে। আচ্ছা ভাইয়া, আপনার বাবা মা কোথায়? নেই। বাবা মা হিনা আমি। রুয়ানা অবাক হয়ে বলে, আপনিও কি আমার মতো ভাইয়া? ইউভি গম্ভীর হেসে বলে, উহুম, একদম না। তুমি বাবা মাকে হারিয়ে ভেঙে পড়েছ। আমাকে কখনো কাঁদতে দেখেছ তুমি, লিটল গার্ল? রুয়ানা, না দেখিনি। আপনার কান্না আসে না। যার চোখে কোনো পানি নেই সেখানে থেকে পানি আসবে কোথা থেকে? মানবজীবন যুদ্ধ করে বাঁচতে হয়। কাউকে হারিয়ে ভেঙে পড়া বোকামি। বাবা মায়ের জন্য কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু নিজে স্তব্ধ হয়ে গেলে তো জীবন থমকে যাবে, লিটল গার্ল। তোমার মতো যদি আমি স্তব্ধ হয়ে যেতাম তাহলে আজ তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তোমাকে বাঁচতে হবে সবাইকে সঙ্গ নিয়ে। রুয়ানা ফুপিয়ে কেঁদে উঠে। ইউভি নিজের বাহুতে আবদ্ধ করে নেয়। রুয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি আছি তো তোমার পাশে। শুধু আজকে রাতটার অপেক্ষা। রাত প্রায় 1টার কাছাকাছি। মীরা টেবিলে মাথা রেখে শুয়ে আছে। কিছু ভালো লাগছে না। জীবনটা কেমন অভিশপ্ত হয়ে গিয়েছে। চোখে পানি জবজব করছে। আর যাবে না সে ওই লোকের সাথে। হয়তো উনি খুব খুশিও হয়েছেন। ডিভোর্সের কাজ ও খুব দ্রুত করে ফেলব। কারোর জীবনের আগাছা হয়ে বাঁচতে চাই না। উনি উনার গার্লফ্রেন্ডকে বিয়ে করে খুশি হোক। ছিহহ মীরা, তুই সম্পর্কের তৃতীয় ব্যক্তি ছিলি। এইসব ভাবতে ভাবতে কখন জানি চোখটা লেগে আসে। হুট করে কারোর হাতের বিচরণ অনুভব করতে পেয়ে মীরা ধরফড়িয়ে ওঠে। কিন্তু তার আগেই কারোর কোলে শূন্যে ভেসে যায়। মীরা কিছু বলতে যাবে, ঠিক সে সময় ব্যক্তিটা ঠাস করে নিয়ে বিছানার উপর ফেলে দেয়। মীরা সামান্য ব্যথা পেয়ে কোমরে ধরে আহ শব্দ করে উঠে। সামনে থাকা ব্যক্তিটা পাগলের মতো কাছে এসে মীরার হাত দুটি শক্ত করে বেল দিয়ে বেঁধে দেয়। মানসিক রোগী হয়ে গিয়েছেন আপনি অরিত চৌধুরী। এমন পাগলামো করছেন কেন? চেঁচাবে না। আমরা এক রুমে আছি। তোমার চেঁচানোতে তোমার বাবা মা অন্য মাইন্ডে নিবে। আর চেঁচালে ও সমস্যা নেই। তুমি আমার আম্মু আব্বুকে কি বলেছ তার উত্তর দাও। কি বলেছি? মীরা, ধৈর্যের পরীক্ষা নিও না। আপনার আর আমার ডিভোর্সের কথা বলেছি। আর এটাও বলেছি যত দ্রুত সম্ভব কাজ করতে। আমি 5 দিনের ভেতরে দেশ ছেড়ে চলে যাচ্ছি। অরিত কিছুক্ষণ মীরার রাগান্বিত মুখটার দিকে তাকায়। এরপর দাঁত পিষে বলে, দেশ অবশ্যই ছাড়বে, তবে আমার বাচ্চা পেটে নিয়ে। মীরা চোখ বড় বড় করে ফেলে। এমন অস্বাভাবিক কথা শুনে সে লাফিয়ে ওঠে। কিন্তু আফসোস, এতক্ষণে সে অরিদের বাহু বন্দী হয়ে গিয়েছে। অরিত শার্টের বোতাম এক হাতে খুলতে খুলতে বলে, ডিভোর্সের স্বাদ তোমাকে আমি দিচ্ছি মিসেস অরিত চৌধুরী। আপনিও আমাকে ভালোবাসেন আর আমিও। দূরত্ব থাকাটা উচিত নয়। আমার বাচ্চা পেটে নিয়ে আপনি বিদেশ যাবেন তার আগে নয়। মীরা ছটফট করে উঠে। অরিত প্যান্টের পকেট থেকে একটা টেপ মীরার মুখে লাগিয়ে দেয়। মীরা শুধু শব্দ করছে। অরিত মীরার গলায় মুখ ডুবিয়ে বলে, স্পর্শ করার আগেই বাজে আওয়াজ বের করছ। একদম ঠিক নয় মীরা। মীরা নিস্তেজ হয়ে আসে। হাঁপিয়ে উঠে অরিদের সাথে যুদ্ধ করতে করতে সঁপে দেয় শান্তভাবে নিজেকে অরিদের কাছে। সরে আসার আর কোনো রাস্তা নেই তার সামনে। ঘায়েল হতে থাকে অরিদের প্রতিটি স্পর্শে। ধীরে ধীরে পুরো রুম অন্ধকার হয়ে আসে। মীরা সুযোগ বুঝে অরিদকে ধাক্কা দেয় সরানোর জন্য। কিন্তু সামান্য সফল ও হয়নি। অরিদের উন্মাদনার সাথে মীরা একসময় হাঁপিয়ে ওঠে। নিঃশ্বাস ঘন হয়ে আসে দুজনার। চাঁদনী রাতে জানালার ফাঁক দিয়ে বাতাস বয়ে আসছে রুমে। আলোগুলো ও জানান দিচ্ছে দুই পাগল প্রেমিক হারিয়ে গেছে অন্য এক জগতে। মীরা কাঁপছে। হুট করে আটকে উঠে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অরিদের ভরসার হাত আর ফিসফিসানি কথায় মীরার সর্বাঙ্গে কেঁপিয়ে তোলে। সুমু অনেক দিন ধরে ইয়ানাকে দেখার জন্য ছটফট করে উঠে। সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের কাছে কিছু একটা দেখে কপাল কুঁচকে ফেলে। এরপর তেলাপোকা দেখে চোখ বড় বড় করে তাকায় সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা রায়ানের দিকে। সুমু ভয়ে চিৎকার করে রায়ানের কাছে যাওয়ার আগেই রায়ান 2 হাত মেলে ধরে। সুমু চিৎকার করে রায়ানের কাছে আসে ঠিক, কিন্তু সামনে এসেই দাঁড়িয়ে যায়। সুমুর কোনো স্পর্শ না পেয়ে রায়ান পিটপিট করে তাকায়। এরপর সুমুকে নিজের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায়। সুমু রায়ানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে পুনরায় সিঁড়ির কাছে যায়। এরপর পড়ে থাকা তেলাপোকাটাকে ধরে রায়ানের সামনে এসে দাঁড়ায়। রায়ান চোখ বড় বড় করে তাকায় সুমুর দিকে। সুমু তেলাপোকাটা রায়ানের মুখের সামনে ধরে বলে, দুনিয়ায় আর কোনো জিনিস পাননি আমাকে ভয় দেখাতে? আমাকে দেখে আপনার কি মনে হয়?
সামান্য তেলাপোকা দেখে ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরব। অন্য কোনো পোকা রাখতে পারতেন রায়ান। আমি তো তেলাপোকা ভয় পাই না। কিন্তু সব মেয়েরা তো তেলাপোকা ভয় পায়। তাই আপনি ভেবেছেন আমিও ভয় পাব, আর ভয় পেয়ে আপনাকে জড়িয়ে ধরব। তাই বলে আপনি তেলাপোকা রাখবেন সিঁড়িতে? আপনার স্ত্রী তেলাপোকা ভয় পায় না। এখন আমাকে ইয়ানার কাছে নিয়ে চলুন। রায়ান বোকার মতো সুমুর কথায় সম্মতি জানায়। বু তার চেয়েও ভয়ঙ্কর। রুয়ানা ডিভানে বসে পপকর্ন খাচ্ছিল আর বার সিঁড়ির দিকে তাকাচ্ছে। বিকেল থেকে ইয়ানার সাথে একবার ও দেখা হয়নি। প্রতি রাতে ইয়ানা তাকে ঘুম পাড়িয়ে দিয়ে যায়, অথচ কাল রাতে একবারের জন্য আসেনি। রুয়ানা ভাবুক হয়ে বসে থাকে পা তুলে। মেইন দরজা খোলার শব্দে রুই সেদিকে তাকায়। রায়ান আর সুমুকে দেখতে পেয়ে এক দূরে সুমুর কাছে যায়। এরপর জড়িয়ে ধরে বলে, উফ আপু, মিস করছিলাম প্রচুর। সুমু মিষ্টি হেসে রুয়ানাকে আগলে নেয়। রুয়ানা, ইউভি, অগ্নি, ইয়ানা তারা কোথায়? জানি না ভাইয়া। ইউভি ভাইয়া মেবি নিজের রুমে কারোর সাথে কথা বলছে। আর আপু ভাইয়ার সংবাদ রাত থেকে পায়নি। রায়ান উপরে এক পলক তাকিয়ে বলে, ওকে আমি যাচ্ছি উপরে। তোমরা গেলে আসতে পারো। এই বলে রায়ান উপরে চলে যায়। রায়ানের সাথে সাথে সুমু, রুয়ানা ও যায়। রায়ানের মেসেজ পেয়ে ইউভি রুম থেকে বেরিয়ে এসে তাদের কাছে যায়। রায়ান ইউভির দিকে তাকিয়ে দরজায় আঘাত করে বলে, অগ্নি তুই কি ভিতরে আছিস? আমরা কি ভেতরে আসতে পারি? ভেতর থেকে অগ্নির গম্ভীর গলা। না। রায়ান সেসব পাত্তা না দিয়ে দরজা ধাক্কা দিয়ে বলে, দুর্বাল তর আবার কিসের না? সারা জীবন ওই না করে আসছিস। রায়ান দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে। অগ্নিকে ইয়ানার কপালে চুমু খেতে দেখে সবাই চোখ বন্ধ করে নেয়। ইউভি, সুমু নিজের চোখে হাত দিয়ে পিছনে ঘুরে যায়। রুয়ানা চোখ বড় বড় ইয়ানাদের দিকে এগিয়ে যায়। রুয়ানাকে এগিয়ে যেতে দেখে ইউভি চোখ থেকে হাত সরিয়ে থতমত খেয়ে যায়। সুমু রায়ানের উদ্দেশ্যে বলে, দিলেন তো ওদের রোমান্সের 12টা বাজিয়ে। নিজে তো রোমান্সের ও জানেন না, বাট অন্যেরটা নষ্ট করতে একদম পাক্কা। রায়ান হিসহিসিয়ে বলে, আমি জানতাম না কি এমন পরিস্থিতি হবে। অগ্নি ইয়ানার পুরো মাথা মুছে দিয়ে সবার উদ্দেশ্যে বলে, বাহিরে ফিসফিস না করে ইচ্ছে হলে ভেতরে আসতে পারিস। অগ্নির আদেশ পাওয়া মুহূর্তেই সবাই ভেতরে প্রবেশ করে। সুমু অগ্নির থেকে নিজের মুখে ঢেকে শুয়ে থাকা ইয়ানার কাছে চলে যায়। ইয়ানা পিটপিট চোখে সুমুর দিকে তাকায়। সুমু ইয়ানার পাশে বসে শরীরে হাত দিয়ে বলে, ইয়ানা তোর শরীরে এত জ্বর কেন? হঠাৎ জ্বর চলে আসলো। পুরো মুখ কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আর এইভাবে মুখ ঢেকে রেখেছিস কেন? সুমু জোর করে কাপড় সরাতেই চোখ বড় বড় করে ফেলে। ঠোঁটে স্পষ্ট কামড়ের দাগ ভেসে উঠেছে। সুমু চোখ অন্যদিকে সরিয়ে কেসে উঠে। ইয়ানার ঠোঁটের বেহাল দশা দেখে রুয়ানা প্রায় কেঁদে উঠে। আপু, তোমার ঠোঁট কেটেছে কিভাবে? কি হয়েছে তোমার? এই আপু, পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ইউভি আর রায়ান ও কেসে উঠে পুনরায়। অগ্নি গম্ভীর হয়ে ডিভানে বসে থাকে। রায়ান ইউভির উদ্দেশ্যে বলে, ভাই, নিজের হাতে লালন পালন করে বড় করতে হবে তোকে। বিয়ের পর সামলে রাখিস নিজেকে, নাহলে পদে পদে বিপদে পড়বি। ইউভি ঠোঁট কামড়ে হাসে। শান্ত দৃষ্টি দিয়ে রুয়ানার চিন্তাযুক্ত মুখটার দিকে তাকায়। ইয়ানা লজ্জায় ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। সবার সামনে এইভাবে বাজে হেনস্তার শিকার হতে হল। নিজের দুর্বলতাকে এক পাশে রেখে সুমুর উদ্দেশ্যে নিম্ন আওয়াজে বলে, রুইকে চুপ করা সুমু, না হলে যতটুকু ইজ্জত আছে সেটুকু ও নিলামে উঠে যাবে। সুমু ইয়ানার অসহায় মুখটার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে ওঠে। সুমু রুয়ানাকে নিজের কাছে নিতে যাবে এমন সময় রুয়ানার এক অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, শরীরে এত জ্বর নিয়ে গোসল কেন করলে বলো তো? এখন আরও বেশি ঠান্ডা লাগবে। ইয়ানা চোখ বন্ধ করে নেয়। সুমু দ্রুত রুয়ানার মুখ চেপে ধরে এক পাশে নিয়ে যায়। ইউভি মাথা চুলকাতে চুলকাতে অগ্নির পাশে বসে হাসি দিয়ে হিসহিসিয়ে বলে, এত সকালে গোসল করলি কেন বলতো? জ্বরের মধ্যে মেয়েটাকে পানির চুবানি দিলি? অগ্নি কটমট চোখে ইউভির দিকে তাকায়। ইউভি ঠোঁট চেপে হেসে বলে, তোর ইজ্জত সবার সামনে প্রকাশ করতে আমার সহজ সরল বুটাই যথেষ্ট। তোর ভবিষ্যতের লাল বাতি জ্বলে উঠলে তখন কিন্তু আমার কাছে আসিস না। অগ্নির কথায় ইউভি চুপসে যায়। সত্যি, ওই তো এমন সহজ সরল বুজার আছে, তার ভবিষ্যৎ তো লাল বাতি জ্বলে উঠবেই। কোনো ব্যাপার না। এই মেয়েকে নিজের করতে পারলে সারা জীবন অপেক্ষা করতে পারব। রুইকে সুমু এক পাশে নিয়ে আড়াল হয়ে বলে, বিন, তুই একটু চুপ কর। রুয়ানার চিন্তিত সুর। সুমু আপু, আমাকে এখানে এনেছ কেন? আপুর জন্য খুব চিন্তা হচ্ছে। সুমু রুয়ানার চিন্তিত মুখটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,
চিন্তা করিস না, তেমন কিছুই হয়নি। আবহাওয়া এদিক সেদিকের কারণে হয়তো জ্বর এসেছে। কিন্তু ঠোঁট এইভাবে ফুলে আছে কেন? সুমু আমতা আমতা করে বলে, হয়তো কোথাও ব্যথা পেয়েছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রুয়ানা নাক টেনে বলে, হুম। সুমু ফুস করে শ্বাস টেনে পুনরায় ইয়ানার কাছে নিয়ে আসে। রুই ইয়ানার কাছে বসতেই ইয়ানা হালকা হেসে রুয়ানার হাতে আলতো চুমু খায়। এরপর নাক মুখ কুচকে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। রায়ান আর চোখে ইয়ানার অবস্থা লক্ষ্য করে অগ্নির উদ্দেশ্যে বলে, ভাই, মেয়েটাকে কি অবস্থা করেছিস? জ্বর বাঁধিয়ে দিয়েছিস একদম। বলছিলাম একদম দুর্বল মনে হচ্ছে, ডাক্তার দেখাসনি কেন? দেখানো শেষ। অগ্নির এমন শান্ত উত্তর শুনে ইউভি আর রায়ান চোখ বড় বড় করে তাকায়। রায়ান অবাক হয়ে বলে, সকাল হলো মাত্র একটু আগে। তুই ডাক্তার দেখালি কখন? ভোর রাতে মিসেস শাইনা এসেছিল। অগ্নির পর পর শান্ত বয়ান শুনে ইউভি আর রায়ান একে অপরের দিকে বোকার মতো তাকায়। রায়ান শ্বাস ছেড়ে বলে, সব কাজে ফার্স্ট। ইউভি চোখ উল্টে বলে, কাউকে অসুস্থ বানিয়ে ফেলার কাজে ও খুব ফার্স্ট। রায়ান, হক কথা। অগ্নি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর হয়ে বলেন, ইউভি সব কাগজপত্র নিয়ে আয়। এখন? তাহলে কি রাতে করতে চাস? ইউভি মাথা নাড়িয়ে বাহিরে চলে যায়। অগ্নি আর চোখে ইয়ানার হাসি মাখা মুখটার দিকে তাকায়। সেদিকে তাকিয়ে সাথে সাথে কপাল কুঁচকে ফেলে। একটু আগে সামান্য উঠে বসতে পারছিল না, আর এখন বোন আর ফ্রেন্ড পেয়ে সব অসুস্থতা শেষ। অগ্নি গম্ভীর শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, মেয়ে জাত। অগ্নি আর রায়ানের ভাবনার মধ্যে ইউভি ধীর পায়ে একটা ফাইল নিয়ে ভিতরে প্রবেশ করে। সুমু হুট করে তাদের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে ফেলে। সবার চোখে মুখে কেমন গম্ভীরতা। অগ্নি ফাইল থেকে একটা কাগজ বের করে রুয়ানার উদ্দেশ্যে বলে, রুয়ানা, তোমাকে ইউভি বিয়ে করতে চায়। তাই এই কাগজটাই সাইন করে লিগ্যালি ওয়াইফ হয়ে যাও। অগ্নির কথায় সবার চোখ বড় বড় করে তাকায়। ইউভি কপাল কুঁচকে অগ্নির দিকে তাকায়। কাউকে বিয়ের কথা বললেও তো মিষ্টি সুরে বলতে হয়। সেটা না করে গম্ভীর হয়ে বলছে, রুয়ানা, তুমি ইউভির লিগ্যালি ওয়াইফ হয়ে যাও। এইভাবে বললে কোনো মেয়ে বিয়ে করবে শালা? ইউভি মনে মনে বিড়বিড় করে রুয়ানার দিকে তাকায়। রুয়ানাকে হাসতে দেখে মুখ হা হয়ে যায়। রুয়ানা হাসি থামিয়ে বলে, ভাইয়া, আপনারাও ট্রুথ এন্ড ডেয়ার খেলেন আমাদের মতো। আমরাও মাঝে মাঝে স্কুলে খেলি। রুয়ানার কথা শুনে সবার মুখ চুপসে যায়। রায়ান শব্দ করে হেসে উঠে। ইউভি অসহায় হয়ে রায়ানের দিকে তাকায়। হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত কথায় ইয়ানা বলে, কিসের বিয়ে মি চৌধুরী? এত দ্রুত কিসের বিয়ে ভাইয়া? আপনার ভালোবাসাটাকে সম্মান করি তাই বলে এখন আমার বোনকে কোনো সংসারে জড়াতে দিতে পারি না। ও ছোট এখনও ভাইয়া। সংসার বলতে কোনো ধারণা নেই। স্বামী স্ত্রীর মানে বুঝে উঠেনি এখনও। এইটা সম্ভব নয় ভাইয়া। অগ্নি ভ্রু কুঁচকে অগ্নির নিষেধাজ্ঞাগুলো মনোযোগ দিয়ে এতক্ষণ শুনে। এরপর কাছাকাছি এসে কাগজটা রুয়ানার সামনে রেখে বলে, না বলা আমি কখনো পছন্দ করি না। ছোট বড় নিয়ে তাদের কাহিনী তারা বুঝে নিবে। রুয়ানাকে ইউভি জীবন দিয়ে হলেও আগলে রাখবে। তোমার সাথে এই নিয়ে আমার আলোচনা হয়েছিল ইয়ানা। আরেকবার না উচ্চারণ করলে তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। আশা করব আমার প্রতিটি কথার মানে বুঝবে। কিন্তু বিশ্বাস করো তো আমাদেরকে, ইউভিকে তোমার ভালো মানুষ মনে হয় না। সেটা বড় কথা নয় মি চৌধুরী। রুয়ানা বিয়ের জন্য উপযুক্ত নয়। যার বউ সে এইসব বিষয়ে খেয়াল রাখবে তোমার ভাবতে হবে না। ইউভি এগিয়ে এসে বলে, চিন্তা করো না। নিজের সর্বোচ্চ দিয়ে রুইকে আগলে রাখব। ওর অনুমতি ছাড়া তাকে কোনোদিন স্পর্শ করব না। ইয়ানা সম্মতি জানায়। অগ্নি হালকা হাসে। ইউভি রুয়ানার সামনে চেয়ার টেনে বসে বলে, আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে? রুয়ানা অবাক হয়ে বলে, বিয়ে? এরপর ইয়ানার দিকে তাকাতেই ইয়ানা রুয়ানার হাতে ধরে বলে, রাজি হয়ে যা রুই। জীবনের সব থেকে উত্তম জীবন সঙ্গী পাবি। রুয়ানা, কিন্তু আপু বেডরুমে বসে বিয়ে কিভাবে করে? তোমাকে তো কাজই বিয়ে পড়িয়েছিল। আকস্মিক রুয়ানার এমন কথায় সবাই থমথমে খেয়ে যায়। ইউভি মুচকি হেসে বলে, এখন জাস্ট কাগজে সাইন করে দাও। বিকেলে মসজিদে গিয়ে বাকি নিয়ম মেনে আসব। রুয়ানা, আচ্ছা। ওকে দিন কোথায় সাইন করতে হবে? ইউভি আনমনে রুয়ানাকে জায়গাটা দেখিয়ে দেয়। রুয়ানা হেসে সেখানে সাইন করে দেয়। রুয়ানার স্বাভাবিক কাজে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। সুমু ঠোঁট ভিজিয়ে বলে, তুই বিয়ের জন্য এত পাগল ছিলি রুই? একবার বলা মাত্র ওই সাইন করে দিলি। সবাই বলল তাই করে দিলাম। অপেক্ষা করিয়ে লাভ কি বলো?
ইউভি ঠোঁট কামড়ে হাসে। অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়ে জলবিন্দু। কাপা হাতে নিজেও সাইন করে দেয়। সাইন শেষে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইউভিকে চোখ বন্ধ দেখে রায়ান ধাক্কা দিয়ে বলে, ভাই বিয়ে করে কানা নয় কালা হতে হয়। বউ হাজার অভিযোগ করবে বাট শোনা যাবে না। ইউভি আলতো হাসে। আজ তার জীবনের সবচেয়ে আনন্দের একটা দিন। ঠিক কতটুকু আনন্দ তার হয়তো পরিমাণ করা যাবে না। সুমু ইয়ানার উদ্দেশ্যে বলে, তোরা থাক আমি আসছি। এখন ওই হল্লা পার্টির বাকি বাদরগুলোকে জানাতে হবে। সুমু উঠে চলে যায় নিচে। অগ্নি গম্ভীরতা নিয়ে রায়ানের দিকে ইশারা করতেই রায়ান হালকা কেশে বলে, তাহলে চলো এখান থেকে যাওয়া যাক। কেউ আমাদেরকে দেখে আর সহ্য করতে পারছে না। আপনারা দুইজন নব দম্পতি নিজেরকে সময় দিন। আমি আমার পুরাতন বুটাকে গিয়ে সময় দেয়। রায়ান ইউভিকে ইশারা দিয়ে বেরিয়ে যায়। ইউভি হেসে রুয়ানাকে বলে, যাওয়া যাক। রুয়ানা, কোথায়? ইউভি, নিচে। রুয়ানা, আপু খেয়াল রেখো নিজে। একটু পর আবার এসে দেখে যাব। একদম উঠবে না শুয়া থেকে। ইয়ানাকে সাবধান করে দিয়ে রুয়ানা ইউভির পিছু পিছু চলে যায়। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, রেস্ট নাও। আজকে দিন রাতে যাতে বাহিরে যেতে না দেখি। রুয়ানার সাথে আমার অনেক কথা আছে চৌধুরী। আর তাছাড়া নিচে না গেলে রাতে ওদের বাসর ঘর সাজাবে কে? সুমু তো চলেই যাবে। ইয়ানার এমন কথায় অগ্নি কপাল কুঁচকে বলে, বাসর হবে না যখন বাসর ঘর সাজিয়ে কি করবে তুমি? সেটা তো আমাদের ও হয়নি। তাই বলে কি কেউ সাজায়নি? বাসর হলে হোক না হলে নেই সাজাতে কিপন্তা করব কেন? তোমার লজ্জা করছে না ছোট বোনের বাসর ঘর সাজানো নিয়ে কথা বলছ? অগ্নির কথায় ইয়ানা চুপসে যায়। পরমুহূর্তে আমতা আমতা করে বলে, রুইয়ের সম্পর্কে আমি বড় বোন বাট ইউভি ভাইয়ার তো ছোট বোন। একজন ছোট বোন হিসেবে বলেছি বড় বোন হিসেবে নয়। ইয়ানার যুক্তি শুনে অগ্নি গম্ভীর শ্বাস ফেলে সাইড টেবিল থেকে মেডিসিন নিয়ে ড্রয়ারে রেখে বলে, যেসব মেডিসিন দিয়েছি খেয়েছিলে সবগুলো? অগ্নি প্রশ্নে ইয়ানা ঠোঁট ভিজায়। এরপর ভয়কে জয় করে নিয়ে বলে, হুম। সিউর। হুম। চলবে। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 60। প্রায় অনেকক্ষণ ধরে মিরে কেঁদে যাচ্ছে। পুরো ফ্লোরে টিস্যু ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। ঘুম থেকে উঠে দেখে প্রায় 10টা বেজে গিয়েছে। মাও আজ ডাক দিল না। মীরা নাক টানছে আর ফুপাচ্ছে। সব শেষ হয়ে গেল আমার। খ্যাপা বাঘ আমার সব ইজ্জত লুটে নিয়েছে। এখন এই মুখ আমি কাকে দেখাব? আমি লোকের সামনে কথা বলব কিভাবে? মীরা একাধারে কেঁদেই যাচ্ছে। মীরার কান্নার শব্দে অরিদের কাঁচা ঘুমটা ভেঙে যায়। অরিদ ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলে, উফ মীরা কানের কাছে কি শুরু করেছ? সারারাত ঘুমায়নি। তোমার কারণে আমাকে সকালে ঘুমাতে হয়েছে। প্লিজ ঘুমাতে দাও আর তোমার ট্যাপ রেকর্ড অফ করো। অরিদের বিরক্তিকর প্রতিটা শব্দ মীরার মস্তিষ্কে আগুন ধরিয়ে দেয়। শালা বাদর, সারা জীবন সতীনের মতো চুল ছিঁড়ে এসেছিস। আর আজ এসেছিস স্বামী হতে। আমি ঘুমাতে দেইনি তাই না? নিজে লুচ্চামি করে এখন আমার নাম দেওয়া হচ্ছে। মীরার আগের রি করে উঠে বিছানা থেকে একটা বালিশ নিয়ে অরিদের মাথায় সজোরে আঘাত বসিয়ে দিয়ে বলে, নামুন আমার বিছানা থেকে। অশব্দ পুরুষ আমার সব শেষ করে দিয়েছে। বাহিরে পরকিয়া করে বাড়িতে ভালো সাজতে আসে। আমার বিছানা থেকে উঠুন। মীরার দেওয়া পর বালিশের স্পর্শে অরিদ ভালোভাবে চোখ খুলে। মীরাকে পাগলামি করতে দেখে বালিশসহ টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে আসে। আকস্মিক টাল সামলাতে না পেরে মীরা অরিদের বুকের উপর গিয়ে পড়ে। অরিদ সামান্য রাগ দেখিয়ে বলে, মাথায় কি তেঁতুল গাছের পেতনিটা ভর করেছে বিয়াদব? সকাল সকাল কি শুরু করেছ? বলছি না ঘুমাতে দাও, বিরক্তি কেন করছ? মীরা অরিদের বুকে শক্ত করে কামড় দিয়ে ধরে রাখে। মীরার দাঁতের ধারালো আঘাতে অরিদ দাঁত চেপে সহ্য করে নেয়। মীরা নিজের রাগ মিটিয়ে লাল লাল চোখ করে অরিদের দিকে তাকায়। অরিদ নাক মুখ কুচকে বলে, সারারাত নখের খামচি দিয়ে তোমার কি মন ভরেনি? এখন তোমার কামড় দেওয়া বাকি ছিল। এইটা দাঁত নাকি ছুরি? মীরা নিঃশ্বাস টেনে বলে, এমন কেন করলেন আমার সাথে? যখন অন্য কাউকে ভালোবাসেন তখন আমাকে কেন স্পর্শ করলেন?
আমাকে তো চোখে সহ্য করতে পারেন না। যখন সহ্য করতে পারেন না তখন স্পর্শ করতে লজ্জা করল না। অরিত শুয়া থেকে উঠে বসে। এরপর একদম মীরার কাছাকাছি এসে বলে, বউ থাকতে পরকিয়া কেন করতে যাব? যাকে অরিত চৌধুরী সহ্য করতে পারে না তার ছায়াও সে সহ্য করে না। বুকে অসহ্য করার মতো পাপ আমি করব নাকি আজব? একটা মাত্র বউ আমার। মীরা ভ্রু নাচিয়ে অরিদের দিকে তাকায়। অবাক্তার চরম পর্যায়ে গিয়ে হাসকি সুরে বলে, বাব্বাহ! যতটা নাদান নিজেকে এখন প্রকাশ করছেন ততটা নাদান কিন্তু আপনি নন। লজ্জা করল না আমার ইজ্জত নষ্ট করতে? অরিত ঠোঁট উল্টিয়ে বলে, এই ইজ্জতটা তো আমার জন্য ওই তুলে রেখেছিলে। আমি আমার সম্পদ নিয়ে নিলাম। মীরা দাঁত কটমট করে বলে, জিন্দেগিতেও না। অরিত সামান্য কপাল কুঁচকে বলে, রাতে তো একদম ঠিক ছিলে। একসাথে ইনোসেন্ট বাচ্চার মতো শাওয়ার ও নিলে আমার সাথে। সকালের সূর্য চোখে পড়তেই এমন পাগলামি কেন শুরু করে দিয়েছ শুনি? তোমাকে তো কোনো পেতনি ধরবে না। কারণ পেতনিরা তো পেতনিদের ও ধরে না। মীরার আগে চেঁচিয়ে উঠে, কি হ? আমি পেতনি? অসভ্য লোক, নির্লজ্জ ব্যাটা, আমার রুম থেকে বের হন। অরিত হামি দিয়ে বলে, সরি, পারব না বের হতে। প্রথমবার শিশুর বাড়িতে এসেছি। জামাই আপ্যায়ন খেয়ে এরপর যাব। আমার আপ্যায়নে বাধা দিলে রাতের কার্যক্রম আবার শুরু করব। অরিত বাক্যটা শেষ করে মীরার দিকে এক চোখ টিপ দিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। মীরা হা করে করে তাকিয়ে আছে অরিদের দিকে। কত বড় লুচ্চা এই ব্যাটা ভাবা যায়। এইটাকে এতদিন ভালোভাবে সবচেয়ে বড় অন্যায় করেছি। এর সব ভদ্রতা লোক দেখানো ছিল। আসলে এই তো একটা নির্লজ্জ। গুইসাপের সহচরী। বাংলাদেশের নির্লজ্জ পুরস্কার বিতরণ হলে নির্দ্বিধায় উনি পাবেন। মীরা পা টিপে টিপে বিছানা থেকে নামে। পেইন কিলার খাওয়ার জন্য শরীরে তেমন ব্যথা নেই। তবে শরীর প্রচুর মেজ করছে। আচ্ছা, উনি পেইন কিলার কোথায় পেলেন? আমার বাসায় তো এইসব ছিল না। হুট করে কোথা থেকে নিয়ে এসে আমাকে খাওয়ালেন? বাহিরেও যায়নি। মীরা চোখ ছোট ছোট করে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজের অবয়ব দেখতে পেয়ে লজ্জায় রাঙ্গা হয়ে উঠে। গলায় জ্বলজ্বল করছে কিছু স্পর্শ। মীরা দুই হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই মুখ সে কাকে দেখাবে? এত লজ্জা সে কোথায় রাখবে? মীরা, তুই আফ্রিকার জঙ্গলে চলে যা। এখানে লজ্জার চেয়ে সেখানে সিংহের সাথে বসবাস করবি। তবুও এই লোকের সামনে যাস না। মীরা গলায় হাত দিয়ে বিড়বিড় করে বলে, কি করেছে ভণ্ডলোক? একবার যখন শুরু করেছি তখন এইটা প্রতিনিয়ত ওই হবে। মীরা চোখ বড় বড় করে ফেলে। হুট করে পিছনে ফিরে দেখে অরিদ একদম রেডি হয়ে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। মীরা নিজেকে ভালোভাবে ঢেকে অন্যদিকে ফিরে যায়। কেন জানি ঝগড়া করতেও লজ্জা করছে। মীরাকে লজ্জা পেতে দেখে অরিদ ঠোঁট কামড়ে হাসে। অরিদকে বেরিয়ে যেতে দেখে মীরা আমতা আমতা করে বলে, চলে যাচ্ছেন? অরিদ থেমে গিয়ে মীরার উদ্দেশ্যে বলে, আমাকে থাকতে বলছ? এই প্রথম এসেছেন আমাদের বাড়িতে। না খেয়ে গেলে মা আমাকে বকবে। এই মাত্র না রুম থেকে বেরিয়ে যেতে বললে? রুম থেকে বের হতে বলছি, বাড়ি থেকে নয়। আচ্ছা, তোমার মনে হয় আমি তোমাকে না নিয়ে একা একা চলে যাব? মীরা কপাল কুঁচকে বলে, মানে তুমি আমার সাথে চলে যাচ্ছ সেটা বলতেই তোমার মায়ের কাছে যাচ্ছিলাম। জীবনেও আমি যাব না। তুমি যাবে? যাব না। ঠাটিয়ে দিব এক থাপ্পড় বিয়াদব। যাবে মানে যাবে। 2টা থাপ্পড় দিয়ে চলে যান তবুও যাব না। তুমি যাবে, তোমার 14 গোষ্ঠী ও যাবে। আমার 14 গোষ্ঠী নিয়ে চলে যান, কিন্তু আমি যাব না। রাগাচ্ছ কেন মীরা? আমি থাকতে পারব না। ছোট বাচ্চা নাকি আপনি, যে আমাকে ছাড়া থাকতে পারবেন না? ছোট বাচ্চা হলে মায়ের কোলে থাকতাম। বড় হয়েছি তাই এখন বুয়ের কোলে থাকব। রেডি হয়ে নাও। তুমি যাচ্ছ আমার সাথে? যাব না বলছি তো। অরিদ দাঁতে দাঁত চেপে উঠে মীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, যাবে না? মীরার এক আওয়াজ, যাব না। অরিদ শার্টের হাতা ভাঁজ করতে করতে বলে, ওকে, তাহলে আমিও যাচ্ছি না। দরজাটা ভালোভাবে লাগিয়ে দাও তো মীরা। রাতের কাজ এখন দিনে করব।
অরিদকে এগিয়ে আসতে দেখে মীরা লাফিয়ে উঠে 2 পা পিছিয়ে বলে, খবরদার ভণ্ডামি করবেন না। আপনাকে মেরে ফেলব। অরিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বুয়ের হতে মরতে ও রাজি। মীরা টেবিল থেকে একটা ফল কাটার চাকু দেখিয়ে বলে, সত্যি সত্যি কেটে ফেলব। কাছে আসবেন না একদম। কি কাটবে? মীরা নিচের দিকে ইশারা দিয়ে বলে, ওইটা। অরিদ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। কথাটা বুঝতে পেরে অবাক হয়ে বলে, এত ডেঞ্জারাস তুমি? অনেক। ওকে নিজের ভবিষ্যৎ নিজে যা ইচ্ছে করো। অরিদের ডোন্ট কেয়ার ভাব দেখে মীরা প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। অরিদ একদম কাছে এসে দাঁড়ায়। মীরা নিজেকে শান্ত করে বলে, যাব যাব, আমি আপনার সাথে। প্লিজ দূরে যান। অরিদ বাঁকা হেসে বলে, এই তো গুড গার্ল। এইভাবে আমার কথা শুনে চলবে। মীরা কটমট করে বলে, অসভ্য। অরিদ দরজার দিকে এগিয়ে যায়। মীরা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামে। দেখে অরিদ আর বাবা পাশি হেসে কথা বলছে। মীরা সেদিকে তাকিয়ে নাক ছিটকিয়ে বলে, দেখো রাক্ষসটা কিভাবে হাসছে। ইচ্ছে করছে ইট দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করতে। অভিশাপ দিলাম, জীবনেও সুখী হবে না। বুয়ের টর্চার সারা জীবন ভোগ করতে হবে। মীরা বিড়বিড় করতে করতে নিচে নেমে আসে। হাতে অনেক বড় একটা ব্যাগ। মীরা নিচে নামতেই অরিদ আর চোখে একবার তাকায়। মীরা বাবার দিকে তাকাতেই তিনি বললে, আর কিছু দিন থাকতে পারতি মীরা। বইগুলো সাথে করে নিয়ে আসতি। তাহলে আর পড়ার চাপ থাকত না। কি আর করার? তবে ভালোভাবে এক্সাম দিস। মীরা অবাক হয়ে মনে মনে আওড়ায়, এক্সাম? আমার এক্সাম কবে? আমি তো ভার্সিটিতেই যাব না আর। বাবা কিসের এক্সাম তাহলে? হুট করে অরিদের দিকে চোখ যেতেই আসল কাহিনী বুঝতে পারে। অরিদ এক ভ্রু নাচিয়ে বাঁকা হাসে। মীরা কটমট করে তাকিয়ে বাবার উদ্দেশ্যে মিহি সুরে বলে, বাবা, সব তো জানো। ওই সোমবারে চলে যাচ্ছি। রবিবার এসে তোমাদের সাথে দেখা করে যাব। নিজের খেয়াল রেখো। এরপর মায়ের কাছে গিয়ে বলে, মা নিজে খেয়াল রাখবে। মীরার মা মীরার মাথায় হাত বুলিয়ে বলে, সুখী হমা। আমাদের জন্য চিন্তা করিস না। প্রথমবার জামাই এসেছে, অথচ কত ব্যস্ততা। সকালে এসেছে, আবার না খেয়ে সকালেই চলে যাচ্ছে। মীরা ভ্রু কিঞ্চিত ভাঁজ করে বলে, উনি সকালে এসেছে? মীরার প্রশ্নের সাথে সাথে অরিদ সামান্য কেশে বলে, মীরা চলো, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। মীরা সামান্য মাথা নাড়িয়ে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে এক প্রকার কান্না মিশ্রিত চোখে নিজের গন্তব্যে এগিয়ে যায়। অগ্নি গম্ভীর হয়ে চোখ বুজে বসে আছে উচ্চপৃষ্ঠের একটি গা কাঠের চেয়ারে। শরীর স্থির, অথচ ভ্রুর নিচে জমে থাকা ছায়া বোঝায় তার মস্তিষ্কে এক শৃঙ্খলিত ষড়যন্ত্রের লহর বইছে। ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় হাসি খেলে যায়, যেন বহু আগেই সে এ দৃশ্য কল্পনায় দেখে রেখেছিল। হঠাৎ একটানা নিস্তব্ধতা চিরে বাজে ফোনের রিংটোন। চোখ না খুলেই কানে ফোনটি তুলে নেয় সে। গলা ভারী, স্থির, তবু শীতল। হয়েছে? ফোনের ও পাশ থেকে সম্মান মিশ্রিত উত্তরে ভেসে আসে, হ্যাঁ স্যার। সবকিছু নিখুঁত। আতিকের ব্যাংক অ্যাকাউন্ট একেবারে শূন্য করে দিয়েছি। এখন তার কাছে কিছুই অবশিষ্ট নেই। আপনি চাইলে চেক করে নিতে পারেন। অগ্নি চোখ মেলে দেয়। ঠোঁটে আরও এক বাঁকা হাসি ঝুলিয়ে রাখে। শান্ত কণ্ঠে বলে, গুড জব। এবার শুরু হবে আসল খেলা। ঘরের কোণ থেকে ইউবির হাস্যসাত্মক টোনে সংলাপ ভেসে আসে, তাহলে অবশেষে আতিক আর রানবীর দুজনেই হয়ে গেল ভিখারি। অগ্নি তাকায় ইউবির দিকে, তাকানোয় যেন লুকানো তৃপ্তির ছায়া। ধীরে বলে ওঠে, এটা একদিন হবেই ইউভি। আমি তো আগেই জানতাম। রায়ান সোফায় হেলান দিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। আজ মনে হয় ঘুমটা শান্ত হবে। বহু বছরের প্রতীক্ষার অবসান তো হল অবশেষে। তবে কি এবার শেষ চালটা দিয়ে দেই? ইউভির উৎসুক প্রশ্ন। অগ্নির কণ্ঠে থেমে থাকে এক কঠোর অনড়তা। না, এখনই নয়। আগে ওদের দেউলিয়াপনা দেখি নিজ চোখে। এতকাল রাজত্ব করেছে, এবার ভিক্ষা করুক কিছুদিন। ইউবি হেসে ফেলে।
কিছুক্ষণের মধ্যে ফোন আসবে তোর কাছেই দেখে নিস। রায়ান মুখ বাঁকিয়ে বলে, কি হাস্যকর ব্যাপার বলতো? যে মানুষটা ওদের পাঠ করে দিচ্ছে তার কাছেই এসে কান্নাকাটি করছে। মেরে ফেলছিস না কেন? অগ্নির চোখে আসে এক পলকের অস্থিরতা। আবার তা মিলিয়ে যায়। শান্ত ভঙ্গিতে সে বলে, ব্যাংক খালি করেছি ঠিকই, কিন্তু ওদের ঘাড়ে এখনো অনেক হাত। চাইলে এখনই শেষ করে দিতে পারি। কিন্তু ইউবি তার বাক্য ধরে ফেলে। কিন্তু তুই ইয়ানাকে নিয়ে চিন্তায় আছিস। যদি তোকে কিছু হয় তাহলে ইয়ানাকে রক্ষা করবে কে? আমি ঠিক বললাম, তাই তো? অগ্নির মুখে এক গম্ভীর হাসি। ধীর স্বরে বলে, আমার যদি কিছু হয় ওরা ইয়ানাকে শেষ করে দেবে। আমি মরে শান্তি পাব, কিন্তু তার আগে ইয়ানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। রায়ান চোখ নামিয়ে আধামজা সুরে বলে, এসব কথা আমার সামনে বলছিস শুভ চিন্তা, কিন্তু ইয়ানার সামনে যেন ভুলেও এসব বলিস না। অগ্নির ঠোঁটে বিদ্রুপে মিশ্রিত এক ক্ষণিক হাসি খেলে যায়। চোখের কোণে জমে ওঠে এক অনুচ্চারিত ক্লান্তি, চেপে রাখা অনুভব বিস্ফোরণের দ্বারপ্রান্তে। নীরব কণ্ঠস্বরে তবু স্পষ্ট বিদ্রুপ নিয়ে সে বলে ওঠে, পাগল হয়ে গিয়েছিস? এইসব বললে ওই মেয়ের কান্নার জ্বালায় রাতে ঘুমাতে পারব ভেবেছিস? সব কিছু থেকে ছেড়ে আসার জন্য যেভাবে পাগলামি করে। আর এইসব বললে তো আমাকে রুমে লক ডাউন করে রাখবে। ইউভি ও রায়ানের ঠোঁটের কোণে এক চাপা আর ম্লান হাসি খেলে যায়। এই সম্পর্কের অনিবার্য অন্তিম চিত্র প্রত্যক্ষ করার জন্য যেন তারা মৌন দর্শকের ভূমিকায় বসে রয়েছে। তবে সেই হাসির নিচে এক প্রশ্ন জমাট বেঁধে ওঠে। অগ্নি কি সত্যিই ভালোবাসার অগ্নিকুণ্ডে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত, নাকি সে কেবল সময়ের এক নিষ্ঠুর অভিনয়ে নিপুণ পারদর্শী? ঘরের নিঃশব্দতা, বাতাসের নিথরতা আর চোখে চোখ রাখা সেই মুহূর্ত সব কিছু মনে হয় ঘোষণা করছে, বিচ্ছেদের চেয়ে ভালোবাসা আরও ভয়ঙ্কর। রাতের নীলাভ অন্ধকারে ঘিরে থাকা বিশাল আকাশ যেন নিঃশব্দে ঝুঁকে আছে দোলনার দিকে। নিস্তব্ধ বাতাসেও এক অদৃশ্য সান্ত্বনার সুর বাজে। দোলনায় বসে থাকা ইয়ানার কোল জুড়ে শুয়ে আছে রুয়ানা। শিশুর মতো ঘুমন্ত নয়, বরং এক অদৃশ্য বিষাদের ভারে অবনত। ইয়ানার আঙুলগুলো তার কেশে ছুঁয়ে যায় অবিরত, যেন মাতৃত্বের কোমলতার পরশে সমস্ত ভাঙন ঢেকে দিতে চায়। নিম্নস্বরে হৃদয়ের গভীর থেকে উচ্চারিত কথায় ইয়ানা বলে ওঠে, রুই বাবা মা হয়তো আর নেই, কিন্তু আমি আছি, তোর ছায়ার মতো, তোর সব দুঃসময়ের ঢাল হয়ে। রুই, আজ আব্বু বেঁচে থাকলে তোর এই বিয়েটা কি মেনে নিত? রুয়ানার মৌনতা উত্তর দেয় চোখের ভাষায়, নির্ব কান্না আর অস্ফুট ব্যথা। ইয়ানা তার অশ্রুজ্জ্বল চোখ মুছে নিয়ে ক্ষীণ হাসিতে মুখ আলোকিত করে। না, কখনোই না। বলতো আমার মেয়েটা এখনো ছোট। যতই ভালো হোক সেই ছেলেটা, আমার বাচ্চা মেয়েটার কপালে এত তাড়াতাড়ি সংসারের ভার চাপাতে পারব না। কিন্তু দেখ, আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। তুই আমাকে স্বার্থপর ভাবছিস না তো? রুয়ানা প্রথমবারের মতো চোখ তুলে তাকায়, গলা জড়িয়ে আসে। না আপু, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ ছিলে, আছো, আর থাকবে। ইয়ানার কণ্ঠ এবার আরও মমতাময় আশীর্বাদ মিশ্রিত। ইউভি ভাইয়া খুব ভালো। সে তোকে আগলে রাখবে, প্রতিটি দুঃখে নিজেকে ঢাল বানাবে। কখনো ওর হৃদয়ে কষ্ট দিস না। উনি যা বলবে বোঝার চেষ্টা করিস। সিরিয়ালে যেমন দেখিস তেমন ভাবে। রুয়ানা ভাবুক হয়ে বলে, সিরিয়ালে স্বামীর যত্ন করে কোথায় আপি? পুরো নাটক চলে যায় ভিলেনের সাথে যুদ্ধ করতে করতে। ইয়ানা তপ্ত শ্বাস ছাড়ে। কিভাবে বুঝাবে এই মেয়েকে? তাহলে হিন্দি মুভির মতো করবি। এইসব ভাষা বুঝি না আমি। কোরিয়ান ড্রামতে যেভাবে করে সেভাবে করবি। ড্রামা তো আমি আরও আগে দেখি না। ভুজুং বুঝি না এইসব। হ্যাঁ, তবে গোপাল ভাঁড় দেখি। সেখানে তো গোপাল গিন্নিকে প্রচুর ভয় পায়। সেইম মন্ত্রিমশাই ও। তাহলে ইউভি ভাইয়ার উচিত আমাকে ভয় পাওয়া, তাই না আপু? রাজা মশাই পুরো রাজ্যের রাজা হয়েও রানীমাকে সাংঘাতিক ভয় পায়। যাক, অবশেষে তবে আমাকে ও কেউ ভয় পাবে। রুইকে খুশিতে গদগদ করতে দেখে ইয়ানা গভীর নিঃশ্বাস ছাড়ে। বুঝাতে চেয়েছিল কি, আর এই মেয়ে কথার টান কোথায় নিয়ে গিয়েছে। ইয়ানা কিছু বলতে যাবে, তার আগেই কারোর পায়ের শব্দে থেমে যায়। পিছনে ফিরে ইউভিকে দেখে হাসি দিয়ে দোলনা থেকে নেমে দাঁড়িয়ে যায়। রুয়ানা ইয়ানার কাছাকাছি এসে দাঁড়ায়। ইউভি রুয়ানার দিকে তাকায়। ইয়ানা চিন্তিত হয়ে বলে, উনি ফিরেছেন ভাইয়া? হ্যাঁ, আমার সাথেই আসলো। দ্রুত রুমে যাও, ইয়ানা না হলে তাণ্ডব লাগিয়ে দিবে। নিজের স্বামীকে তো ভালোভাবেই চিনো। সুইমিং পুলে রেখে যে ব্যক্তি মাফিয়া জগৎ উলট পালট করে দিয়েছিল, সে আর কি করতে না পারে।
পাগল। ইয়ানা সামান্য হেসে বলে, ভাইয়া ওনাকে চিকিৎসা করানো দরকার। মাথায় নির্ঘাত সমস্যা আছে। ইউভি থতমত মুখে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা উৎসুক নয়নে বলে, ঠিক বলিনি আমি। ইউভি ঠোঁট ভিজিয়ে বলে, তুমি এই কথাটা যে আমার কাছে বলেছ সেটা যাতে অগ্নি জানতে না পারে। জানতে পারলে আমাকে জমিন থেকে আসমানে পাঠিয়ে দিবে। ইয়ানা, কেন ভাইয়া? ইউভি, আগে প্রায় ওকে বলতাম চিকিৎসার কথা। এখন যদি জানতে পারে তুমি ও বলছ তাও আমার সাথে, তাহলে শালা নির্ঘাত ভাববে আমি তোমাকে শিখিয়ে দিয়েছে। এমন অনর্থ না করে কথাটা নিজের পেটেই রেখে দাও। মুখ থেকে বাহির করা দরকার নাই। ইয়ানা ঠোঁট উল্টিয়ে মাথা নাড়ায়। এরপর দোলনায় দোল খেতে থাকা রুয়ানার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। ইয়ানা চলে যেতেই ইউবি দরজা বন্ধ করে দিয়ে রুয়ানার দিকে তাকায়। এরপর ধীর পায়ে দোলনায় পাশি হয়ে বসে। হঠাৎ কারোর উপস্থিতি পেয়ে সে দিকে তাকায়। ইউবিকে দেখে রুয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার মনে অজানা এক অনুভব হচ্ছে। সবাই বলতো বিয়ের দিন রাত হচ্ছে বাসর রাত। নতুন কেউ তার পাশে থাকবে ভাবতেই গা শিউরে উঠে। সে ও কোনো এক পুরুষের সাথে এক বিছানায় থাকবে, যেভাবে আম্মু আব্বু থাকত। রুয়ানার ভাবনার মাঝেই ইউবির শান্ত কণ্ঠে, রুই। রুয়ানা কেঁপে উঠে এত মিষ্ট ডাকে। তাকায় সে ইউবির দিকে। ইউবি মুচকি হেসে বলে, চলো আজ পুরো রাত দুজনে চন্দ্রবিলাস করি। রুয়ানার চোখ দুটি খুশিতে চিকচিক করে উঠে। চলুন। ইউবি রুয়ানার সাথে আরও চেপে বসে। রুয়ানা লাজুকতার সাথে মিলিয়ে যায়। নির্জন রাতের নিস্তব্ধতায় দোলনাটি চাঁদের কণামাখা সুরে দুলছে। আর তার বুকে আশ্রয় নিয়েছে দুইটি হৃদয়। ভিন্ন শরীর কিন্তু এক আত্মা। চন্দ্রালোক তাদের মুখাবয়ব ছুঁয়ে দিয়ে ভালোবাসার শপথে মৃদু কিরণ এঁকে চলেছে। বাতাসে জড়ানো চাঁদের মায়া তাদের হৃদয়ের ভাষা বুঝে নির্বে ঝরে পড়ে পাতার উপর। কোনো শব্দ নেই, তবু ভাষাহীন কথোপকথনে মুখর তারা। চোখের চাওয়ায়, নিঃশ্বাসের গতিতে, হৃদস্পন্দনের অনুরণে। এ যেন প্রেমের এক চিরন্তন আরাধনা, যেখানে দোলনাটিও হয়ে উঠেছে সময়ের বাইরে এক অলৌকিক সাক্ষী। রাতের গভীর অন্ধকার যখন চারিদিকে প্রসারিত হয় তখন সবকিছু নিস্তব্ধতার এক নিঃশেষ সাগরে ডুবে যায়। নক্ষত্রমণ্ডল তার জ্বলজ্বলে আলোকরাশিকে অন্তরালে লুকিয়ে রেখে কালো আকাশে থিতিয়ে থাকে নির্জন শূন্যতায়। বাতাস তখন অতল গহ্বর থেকে উঠে আসা গভীর শ্বাস। সেটা ধীরে ধীরে গায়ের রেশ ধরে গড়িয়ে পড়ে, নিঃশব্দতায় ভরিয়ে দিচ্ছে প্রতিটি কোণা। তখন দূরের একটি কাকডা তার ঝিনি শব্দটি থেমে যায়। আর কোনো পাখির ডাকে প্রতিধ্বনি থাকে না। প্রকৃতির প্রতিটি প্রাণীও আজকের রাতের গম্ভীরতা অনুভব করে নিঃসঙ্গতা মেনে নিয়েছে। পাতা ঝরানো বৃক্ষের ডালগুলো অবশ হয়ে আছে। বাতাসের নড়াচড়ায় হালকা কম্পমান এক শূন্যতা ও ভয়ঙ্কর সুনিপুণ নৈরাশ্যের প্রতীক। সমস্ত শব্দের অবসান ঘটিয়ে রাত স্বয়ং একগুয়ে অনভিপ্রেত একটি সমাধিস্থল হয়ে দাঁড়িয়ে থাকে, যেখানে কেবল অস্তিত্বের নিষ্প্রাণতা আর অন্তহীন শূন্যতার মিশ্রণ বিদ্যমান। রাতের নিস্তব্ধ রজনীতে ইয়ানা পা টিপে রুমে প্রবেশ করে। রুমটা ডিম লাইটের আলোতে লাল হয়ে আছে। চোখ ঘুরিয়ে ডিভানে কারোর উপস্থিতি লক্ষ্য করে লাইট অন করে দেয়। ইয়ানা কপাল কুঁচকে ব্যক্তিটার দিকে তাকায়। আজ এত শান্ত, নম্র ও ভদ্র। সূর্য হঠাৎ কোনো দিক দিয়ে উদয় হল। সিংহ আজ বিড়ালের মতো বসে আছে। ইয়ানা গলা কেশে মৃদু আওয়াজে বলে, ফ্রেশ না হয়ে এখানে বসে আছেন কেন? শরীর দুর্বল লাগছে। কথাটা শেষ করে ইয়ানা নিজের কথায় নিজেই নাক ছিটকায়। উনার আবার অনুভূতি আছে নাকি? অনুভূতি থাকলে তো ভালোই হত। অগ্নি কপালে হাত দিয়ে সেই আগের ভঙ্গিমায় গম্ভীর হয়ে বসে আছে। ইয়ানা কিছুটা বিরক্ত হয়। আরে আজব শান্ত থাকবে সেটা ভালো লক্ষণ, তাই বলে দেবদাসের মতো স্তব্ধ হয়ে বসে থাকবে? ইয়ানা সামনে এগিয়ে গিয়ে অগ্নির শরীরে হালকা স্পর্শ করে বলে, এখানে বসে আছেন কেন এইভাবে? খারাপ লাগাছে শরীর? অগ্নি মুখ থেকে হাত সরায়। চোখ দুটি দেখে ইয়ানা অবাক হয়ে। অগ্নি যখন প্রচণ্ড রেগে অথবা টেনশনে থাকে তখন চোখ এইভাবে লাল হয়ে যায়। তাহলে বর্তমানে উনি কোনটা করেছেন, রাগ নাকি টেনশন? ইয়ানা আর ভাবতে পারেনি, কারোর শক্ত হাতের স্পর্শে মুখ কুঁচকে ফেলে। অগ্নি ইয়ানার বাহু চেপে ধরে নিজের উরুর উপর বসায়। এরপর কণ্ঠের খাদ নামিয়ে শক্ত গলায় বলে,
কোথায় ছিলে এতক্ষণ? তুমি জানতে না এখন আমি বাড়ি ফিরব? আসার সময় তোমার সাথে কথা হয়নি। যখন জানো আমি এখন বাড়ি ফিরব তখন রুমে ছিলে না কেন? দেরি কোথায় হলো? আমি রুয়ানার কাছে ছিলাম। আমি রুমে আসার পর মোট 6 মিনিট 22 সেকেন্ড ধরে তোমাকে খুঁজে পাইনি ইডিয়েট। সত্যি ওই তো 6 মিনিট অনেক সময়। এই 6 মিনিটে বিদেশ থেকে আসা যাবে। ফাইজলামও করছে আমার সাথে? মাফিয়া বসের সাথে ফাইজলামি করার মতো স্পর্ধা আমার নেই। ছাড়ুন আমাকে আর নিজেও ফ্রেশ হয়ে আসুন। অগ্নি ইয়ানাকে নিজের সাথে আরও ভালোভাবে চেপে ধরে বলে। উঠবে না। যেভাবে বসে আছো সেভাবে থাকো। কিন্তু আপনি আগে শাওয়ার নিয়ে আসুন। অগ্নি ভ্রু কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে বলে। কিছু করেছি আমি তোমার সাথে? সে বাধ্যতামূলক আমাকে শাওয়ার নিতে হবে। যেভাবে বসিয়ে রেখেছি সেভাবে থাকো। নড়াচড়া করলে হার্টবিট বেড়ে যায়। ইয়ানা চুপসে যায়। শান্ত হয়ে বসে থাকে একই ভঙ্গিমায়। অগ্নি ইয়ানার চুলগুলো গলার কাছ থেকে সরিয়ে নেয়। এরপর দাগগুলোতে হালকা স্পর্শ করে সেদিকে তাকিয়েই বলে। রুশদ খেয়েছিলে দুপুরে? চিন্তা করো না, ক্ষতস্থানে আর ব্যথা পাবে না। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। লজ্জায় গাল হয়ে উঠে। প্রাইভেট টাইমে এই লোকটার আদুরে কণ্ঠে ফিসিফিসানি সুর ইয়ানাকে বড্ড ভাবায়। এইটাই কি তাহলে জেগে থাকা অগ্নি চৌধুরী, যার মুখ সবসময় গম্ভীরতায় ঢেকে থাকে? হাসে খুব কম, যাকে সে কখনো মন খুলে হাসতে দেখেনি। যার গম্ভীর মুচকি হাসি এত সুন্দর, তার প্রাণবন্ত হাসি নিশ্চয় অনেক সুন্দর। ইয়ানা নিজের কৌতূহল না রেখে অগ্নিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। আপনি কখনো মন খুলে হাসেন না কেন? অগ্নির হাত থেমে যায়। সে এতক্ষণ ইয়ানার শরীরের ক্ষতগুলোকে পরখ করছিল। ইয়ানার উৎসুক নয়নে এক পলক তাকিয়ে নিঃশ্বাস টেনে বলে, কোনো কারণ ছাড়া তোমার মতো হাহা হিহিহি করার ইন্টারেস্ট নেই আমার। কি আমি সারাদিন হাহা হিহি করি? আমার সাথে তো তেরামি করো। অন্য কারোর সাথে করো কি না জানি না। এইমাত্র ওই না বললেন আমি সারাদিন হাহা হিহি করি? যা বলেছি ভুলে যাও। অসভ্য। শুনে অভ্যস্ত, অন্য কিছু বলো। ইয়ানার আগে কিরমিরিয়ে উঠে। অভিমানে অগ্নির কোল থেকে উঠে যেতে চাইলে অগ্নির তিরিক্ষি আওয়াজ। খবরদার উঠবে না। অবাধ্য হলে সারারাত ছাড় পাবে না। তোমার অসুস্থতার কথাও ভুলে যাব। আমার এখনও পুষায়নি। ইয়ানা দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়াও লুচ্চা ঘি। সুমু আজ নিজ প্রথম এখানে এসে রান্না করেছে। রায়ানের সব পছন্দের খাবার নিজের হাত বানিয়েছে। সে জানে রায়ান জানলে তাকে বকাঝাকা করবে। তাতে কি? দুই একটা বকা খেলে কিছু হবে না। রান্না শেষ হয়েছে অনেক আগেই। এতক্ষণ আগুনের কাছে থাকাতে শরীর কেমন ছনছন করছে। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। রায়ান বাড়িতে এসে সোজা রুমে ঢুকে পড়ে। সুমুকে রুমে খুঁজে না পেয়ে কপাল কুঁচকে ফেলে। বেলকনিতে গিয়ে দুই একবার নাম ধরে ডাক দেয়, বাট কোনো রেসপন্স নেই। চিন্তায় মস্তিষ্কের প্রতিটি নিউরন সজাগ হয়ে ওঠে। বারান্দা থেকে রুমে এসে পুনরায় ডাক দিতে যাবে তার আগেই চুপ হয়ে যায়। ভেতরে শাওয়ার থেকে পানি পড়ার শব্দ আসছে। রায়ান শান্তির নিঃশ্বাস ছেড়ে বিছানায় বসে। আরেকটু হলে জান বেরিয়ে যেত। কিছুক্ষণের ব্যবধানে দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকাতেই থমকে যায়। মুখ হা করে তাকিয়ে থাকে সেদিকে। সুমু বিছানায় হঠাৎ রায়ানকে দেখতে পেয়ে স্তব্ধ হয়ে তাকায়। রায়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সুমু নিজের দিকে এক পলক তাকায়। বর্তমানে তার শরীরে টাওয়েল ছাড়া কিছুই নেই। সুমু নিজের দিকে এক পলক তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। রায়ানের দিকে তাকাতেই আতকে উঠে। রায়ান ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ অন্য কথা বলছে। কেমন ঘোলাটে আর উন্মাদ শকুনের মতো তাকে নজর দিচ্ছে। সুমু শুকনো ধোক গিলে পুনরায় ওয়াশরুমে ডুবতে যাবে তার আগেই রায়ান এক হাতে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। সুমু লজ্জা আর ভয়ে অসম্ভবভাবে কাঁপছে। মনের ভুলে কাপড় নিয়ে ডুবতে ভুলে গিয়েছিল। ভেবেছে 1 মিনিটে কাবার্ড থেকে কাপড় নিয়ে আবার ঢুকে যাবে। কিন্তু কে জানত এখন উনার আগমন ঘটবে। ইস, কি বিশ্রী পরিস্থিতি! রায়ান একদম সুমুর কাছে এসে দাঁড়ায়।
সুমু পিছিয়ে যেতে যেতে ওয়াশরুমের দরজার সাথে গিয়ে ধাক্কা খায়। সে অসম্ভব রকম কাঁপছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। রায়ান সুমুর পুরো শরীরে একবার স্ক্যান করে বাঁকা হেসে কানে ফিসফিস করে কিছু একটা বলে। সাথে সাথে সুমু শিউরে উঠে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। সুমুর অবস্থা দেখে রায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, কে যেন বলেছিল রোমান্টিকের গির ও জানি না। অন্যের প্রেমে শুধু বাধা দেয়। সেই মানুষটা বুঝবে আজ রোমান্টিকতা কাকে বলে। সুমুর শরীর আর ও কেঁপে উঠে। কি করছেন রায়ান? সামনে থেকে সরুন, ড্রেস চেঞ্জ করব। একদম সকালে করবে। মানে? বেডে চলো। আকস্মিক সুমু হাওয়াতে ভেসে উঠে। টাওয়েলের গিটে ভালোভাবে চেপে ধরে। রায়ান সুমুকে কোলে নিয়ে একদম বিছানায় শুয়ে দেয়। সুমুর চোখ বড় বড় হয়ে যায়। নিজের অবস্থান বুঝতে পেরে কম্পনরত কণ্ঠে বলে, রায়ান না, প্লিজ না করো না। মরে যা বাঙি যান। অসভ্য হয়ে গিয়েছেন। আজ রাতটা অসভ্যতার চরম পর্যায়ে যেতে দাও, প্রমিস সকালে শব্দ হয়ে যাব। একদম তোমার মতো। আপনার জন্য রান্না। আর বলতে পারেনি রায়ানের করুণ সুর। প্লিজ সুমু, আজ চাইছি আমি। ফিরিয়ে দিও না। রায়ানের করুণ চাহনি সুমুর ভেতরটা নাড়িয়ে তুলে। চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। ঠিক ওই তো, আর কত অপেক্ষা করাবে সে? তাকে তার অধিকার দেওয়া উচিত। সুমু নিজের মনের সাথে যুদ্ধ করে মাথা নাড়িয়ে বলে, হুম। সিউর। হুম। রায়ান মুচকি হেসে সুমুর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। এই প্রথম সে সুমুকে এত গভীরভাবে স্পর্শ করছে। সুমু নড়ে চড়ে উঠে। রায়ানের উন্মাদনার সাথে সে হাঁপিয়ে উঠে। লজ্জায় রাঙ্গা হয়ে উঠে মেয়েটা। সময় যাচ্ছে, মুহূর্ত যাচ্ছে। তাদের ভালোবাসা গভীর থেকে আরও গভীর হতে থাকে। রুমে জুড়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। চাঁদের আলোতে 2টা উন্মাদ প্রেমিককে দেখতে পাওয়া যাচ্ছে। ভালোবাসার পূর্ণতা লাভ করেছে আরও 2জন পাগল প্রেমিক। চলবে।